গতকালই লাইভে আপনাদেরকে বলেছিলাম যে আগুন বিহারে ধিকি ধিকি করে জ্বলছিল, সে আগুন ধীরে ধীরে সারা ভারতবর্ষকে গ্রাস করেছে। যে কথা আমরা গতকাল আলোচনা করেছি, গত পরশুদিন আলোচনা করেছি, সেই অগ্নিপথ স্কিম নিয়ে আজকেও আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা। সঙ্গে থাকুন। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এনকে ডিজিটাল। দেখুন, এই অগ্নিপথ স্কিম নিয়ে সারা ভারতে আগুন জ্বলছে। কেন আগুন জ্বলছে আমরা বারবার আপনাদেরকে জানিয়েছি। ভারতবর্ষের যুবকেরা ক্ষিপ্ত। যে যুব সম্প্রদায় ভারতবর্ষে প্রায় 60% এখন, তাদেরকে খেপিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার। অর্থাৎ এই যে 4 বছরের জন্য চাকরি, তারপরে 25%কে পার্মানেন্ট করা আর 75%কে ছুঁড়ে ফেলে দেওয়া, এর পেছনে কি রাজনীতি আছে গতকাল লাইভে বলেছিলাম। আরেকবার ছোট্ট করে বলি, 2024-এর নির্বাচন, এই যে যাদেরকে নেওয়া হচ্ছে তাদের প্রত্যেককেই বলা হবে যে তোমাকে পার্মানেন্ট করব, হবে 25%, বলা হবে 100%কে, কিন্তু তোমরা 24-এর নির্বাচনটা পার করে দাও। এরাই তো ভোটে ডিউটি করতে আসবে, আর এরা যেভাবে হোক এই 24-এর নির্বাচনকে পার করার চেষ্টা করবে, কারণ তাদের চাকরি পার্মানেন্ট করার আছে। ওই গাজর দেখিয়ে সকলকে ব্যবহার করা হবে ভোটের বৈতরণী পার হতে। তারপর ভোট মিটে গেলে 4 বছর কেটে যাবে। 4 বছর কেটে যাওয়ার পর 75%কে ছুঁড়ে ফেলে দেওয়া হবে আস্থা করে। এইখানেই আপত্তি করেছেন ভারতের যুবকেরা। বিভিন্ন জায়গায় কিন্তু ট্রেন, বাস ইত্যাদি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমরা তার তীব্র নিন্দা করি। সরকারি সম্পত্তি ধ্বংস করে, মানুষের অসুবিধে করে কোনো আন্দোলনকেই কিন্তু সাকসেসফুল করা যায়নি, যাবেও না। এই যে আন্দোলন, এই আন্দোলন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক। নরেন্দ্র মোদী সরকারের কানে জল ঢুকুক যে তারা যেটা করছেন সেটা ভারতীয় যুবকদের সাথে রীতিমতো ছিনিমিনি খেলছেন। গতকাল একজন কলার, কৃষ্ণা দেবী, আমাদেরকে ফোন করে জানিয়েছিলেন, তিনি বলছেন যে এই যে 4 বছর পর যে 75% ছেলেরা চাকরি আর পাবে না, পেনশন পাবে না, গ্র্যাচুইটি পাবে না, কোনো রকম সরকারি সুবিধে পাবে না, এমনকি তারা যে সেনাতে ছিল সেটাও তারা বায়োডাটা লিখতে পারবেন না। এই লোকগুলো কোথায় যাবে? এরা তো গুন্ডা বদমাইশ হবে। ঠিকই বলেছেন কৃষ্ণা দেবী, ঠিকই বলেছিলেন যে তারা তো গুন্ডা বদমাইশ হবে। এবার ঘটনা হচ্ছে যে মানুষ একটা নিশ্চিন্ত রোজগার চায়। আপনিও চান, আমিও চাই। আপনি আপনার বাড়ির ছেলেকে 4 বছরের জন্য চাকরি করতে পাঠাবেন? কোনো মা বাবা পাঠাবে? গ্রামে গঞ্জে প্রচুর ছেলে মেয়ে আমি নিজের চোখে দেখেছি, তারা বছরের পর বছর শারীরিক কসরত করে, দৌড়োয়, বিভিন্ন রকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে, জিম করে, যাতে তারা সেনাবাহিনীতে চাকরি পায়। তাকে 4 বছর চাকরির জন্য? এ নিয়ে আগুন জ্বলছে। এর মধ্যেই একটি বক্তব্য এসেছে বারাণসী, অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীর যে নির্বাচনী ক্ষেত্র, সেখানকার পুলিশ প্রধানের। শুনে নি তিনি কি বলছেন। कुछ चुनिंदा हमारे ही ये बच्चे हैं, ये किसी बाहर के बच्चे नहीं हैं। इनको समझाने की जरूरत थी, इनको समझाया जा रहा है। इनको ये भी स्पष्ट किया जा रहा है कि जो सरकार की नीति है उसमें मात्र 3% अग्निवीर के माध्यम से रिक्रूटमेंट है, बाकी 97% जो रिक्रूटमेंट है वो ट्रेडिशनल रिक्रूटमेंट है, लॉन्ग टर्म का रिक्रूटमेंट है। तो इस तरह की भ्रांतियां जो सोशल मीडिया के माध्यम से हमारे युवाओं के बीच में फैली है, मैं आपके चैनल के माध्यम से, और मैं चाहूँगा कि इसको आप टेलीकास्ट करें कि ज़्यादा से ज़्यादा लोग इसके नीति को समझें, पहले सड़कों पे ना उतरें, शांति बनाने में पुलिस और प्रशासन का सहयोग करें, क्योंकि आफ्टरऑल ये हमारे समाज के, हमारे अपने बच्चे हैं। আপনারা শুনলেন বারাণসীর পুলিশ প্রধান কি বলছেন। বলছেন যে এদের চাকরি দেওয়া যে ট্রেনিং, এটা এরপরে সকলকে চাকরি দেওয়া হবে পুলিশে। সুকান্ত মজুমদার, পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির সভাপতি, তিনি বলছেন যে যেমনভাবে অসম রাইফেলসে এইসব লোকগুলোকে নেওয়া হবে পরবর্তীকালে, সেভাবে পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে না কেন? গতকাল আসামের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সাথে ছিলাম। উনি ঘোষণা করেছেন যে এই অগ্নিবীর প্রকল্প থেকে যারা ট্রেনিং নিয়ে বেরোবে সঙ্গে সঙ্গে তারা আসাম পুলিশে অ্যাবজর্ব হয়ে যাবে। তো পশ্চিমবঙ্গ সরকার যদি এই ধরনের স্কিম চালু করে, আসাম যদি করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ সরকার কেন করবে না? তাহলে কেউ বেকার থাকবে না। অসম রাইফেলসে নেওয়া হবে মাত্র 10% যুবদের, 90%দের নয়। এই যে তথ্য গোপন করা, অর্থাৎ অসত্য বলা, মানুষকে অসত্য বিবৃতি দিয়ে বিভ্রান্ত করা, সে পুলিশ কমিশনারই হোক বা বিজেপির নেতাই হোক, এরা এক সুরে কথা বলছেন।
এবং এটা কি পুলিশ কমিশনারের এখতিয়ারের মধ্যে পড়ে বা সুকান্ত মজুমদারের এখতিয়ারের মধ্যে পড়ে যে সেনা থেকে রিটায়ার হওয়ার পর তারা কোথায় চাকরি পাবেন স্থির করে দেওয়া? কোনো পুলিশ কমিশনার এখতিয়ারের মধ্যে পড়ে না। আসলে প্রশাসন, রাজনীতির দল সব ঘেটে ঘ হয়ে গিয়েছে। যাহাই প্রশাসন তাহাই কিন্তু রাজনৈতিক দল। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে আমরা কেন্দ্রকে বলবো টাকা দিতে না। রাজ্যের ডেভেলপমেন্টের জন্য কেন্দ্রের টাকা আটকাতে চাইছেন শুভেন্দু অধিকারী। কি নোংরা বিকৃত মানসিকতা হলে এই কথা বলা যায়। তিনি রাজ্যের বিরোধী দলনেতা, কোথায় রাজ্যের ডেভেলপমেন্টের জন্য এগিয়ে আসবেন? সরকারকে বলবেন, কেন্দ্রীয় সরকারকে বলবেন আমার রাজ্যে শিল্প এনে দাও, আমার রাজ্যে শিল্পের জন্য দাও, আমার 100 দিনের কাজ দাও। তিনি তো রাজ্যের নেতা, উল্টে বলছেন পশ্চিমবঙ্গ সরকারকে যাতে কেন্দ্রীয় সরকার টাকা না দেয় তার জন্য তিনি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করবেন। ভাবা যায় কোন দেশে আছি আমরা, কোন রাজ্যে আছি? এরকম বিরোধী দলনেতা থাকলে রাজ্যের তো ক্ষতি হবেই। এবং আপনাদেরকে বলে রাখি, সম্প্রতি আরএসএস এর একটি গোপন রিপোর্ট প্রকাশ্যে এসে গিয়েছে। একটি বৃহৎ সংবাদপত্র গোষ্ঠী সেই রিপোর্ট প্রকাশও করেছে। তারা জানাচ্ছেন যে ভোট হলে 2024-এ ভোট হলে বিজেপির যা নড়বড়ে অবস্থা, তাতে মাত্র 2টি আসন তারা পাবেন 18টি আসনের মধ্যে। ভাবুন। এবং আমরা যা সার্ভে করছি, আমাদের যা সার্ভে চলছে, তাতেও দেখা যাচ্ছে বিজেপি কিন্তু 2টির বেশি আসন পাচ্ছে না। তবে আরএসএস এটাও জানিয়েছে যে যদি এখনই নেতৃত্বকে শক্ত হাতে ধরা যায়, নেতৃত্ব যদি শক্ত হাতে ধরে, তাহলে কিন্তু বিজেপির 2-4টে আসন বাড়তে পারে। অর্থাৎ বিজেপির এখানে 4টি-5টির আসন বেশি হবে না, এটা আরএসএসও স্বীকার করছে। যাই হোক, কার নেতৃত্বে হবে? সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, যিনি বলছেন কেন্দ্রকে বলবো রাজ্যকে যাতে টাকা না দেয়, রাজ্যকে যাতে ভাতে মারা হয়, এই রকম লোকের হাতে নেতৃত্ব দিলে বাঙালি কি সে ভোট দেবে সেই মানুষকে? বিজেপি যেভাবে ভোট সংখ্যা কমছে, আগামী দিনে বিজেপি আবার সেই 6%, 7% ফিরে গেলে আমরা অবাক হব না। কারণ এই ধরনের কথাবার্তা, রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করতে চাওয়া, সেগুলো তো মানে শোভনীয় নয়। শুভেন্দু অধিকারীর পক্ষেও নয়, সুকান্ত মজুমদারের পক্ষেও নয়। আর সুকান্ত মজুমদার একটা বালখিল্য কথা বলে বসলে যে অসম রাইফেলস নাকি তাদের সবাইকে 100%কে দেবেন, আর অসম রাইফেলস চাকরি দেবে মাত্র 10%কে, 90%কে চাকরি দেবে না। বারাণসীর পুলিশ কমিশনার মিথ্যে বলছেন। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছে, তিনি মিথ্যে বলছেন। আমাদের প্রধান সেবক সামনে আসছেন না, দেশের আগুন জ্বলছে, অথচ প্রধান সেবক মায়ের পদসেবা করতে চলে গিয়েছেন ক্যামেরাম্যান নিয়ে। তার তো উচিত মানুষের সামনে এসে বক্তব্য রাখা, এই যুবকদের ক্ষোভ প্রশমিত করা। কিন্তু সকলের প্রধানমন্ত্রী, তার তো উচিত সকলকে শান্ত করে রাখা। তা না করে তিনি মায়ের পদসেবা করছেন, ফটোগ্রাফার নিয়ে যাচ্ছেন, রসে বসে দিব্যি আছেন। আর দেশ চলছে আগুনে। পেট্রোল ডিজেলের দাম আগুন, খাদ্যদ্রব্যের দাম আগুন, দেশে চাকরি নেই তার জন্য আগুন। এত আগুন জ্বলছে, তারপরেও কিন্তু পরের পর ভোট কিন্তু বিজেপি জিতে যাচ্ছে। তার দুটো কারণ। এক হচ্ছে বিরোধীদের মধ্যে অনৈক্য, বিরোধীরা কেউ এক জায়গায় হতে চাইছেন না, হতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে ধর্মের আফিম। এই ধর্মের আফিম খাইয়ে কিন্তু ভারতবর্ষের গোবলয়ের মানুষগুলোকে একদম মানে অন্ধভক্ত করে তোলা হয়েছে। তারা মনে করে যে হিন্দুত্ব খতরে মে হ্যাঁ। আমরা গতকাল লাইভেই বলেছিলাম যে 500 বছরের মুঘল শাসন করেছে, হিন্দু খতরে মে ছিল না। 200 বছর ইংরেজ শাসন করেছে, হিন্দু খতরে মে ছিল না। 60-70 বছর কংগ্রেস শাসন করেছে, হিন্দু খতরে মে ছিল না। এই 8 বছর নরেন্দ্র মোদীর শাসনকালে হিন্দু খতরে মে এসে গেল। অর্থাৎ তার মানে নরেন্দ্র মোদীর প্রশাসক হিসেবে, শাসক হিসেবে ব্যর্থ। এর আগে তো হিন্দু খতরে মে ছিল না, তার আমলেই তো হিন্দু খতরে মে। তাহলে হিন্দুদের প্রধান শত্রু কে? এই প্রধান সেবকই তো, অন্য তো কেউ না। এইটা মানুষকে বুঝতে হবে। কিন্তু গোবলীয় মানুষ, যা আমরা গোবলয় বলতে বিহারের কিছুটা অংশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশের কিছুটা অংশ, এই যে গোবলয়টাতে, এইখানে কিন্তু মানুষগুলোকে বোঝানো যাবে না, তারা এতটাই অন্ধভক্ত। এই দুটো কারণে কিন্তু বিজেপি বারবার জিতে যাচ্ছে। কিন্তু এখন যেভাবে আগুনটা লেগেছে সারা দেশে, সে আগুনের ফলে কি হবে তা জানবো একটা ছোট্ট বিরতির পর। কলকাতা কেন কেন ভাই? হরে কৃষ্ণ, কেউ কলকাতা যেতে চাইছিল কেন? কারণ রায়গঞ্জে এই প্রথমবার পিউমা, রিবক, নাইকি, বাটা, অ্যাডিডাস এছাড়াও প্রচুর মাল্টি ব্র্যান্ডেড শুজ আর প্রচুর ফ্যান্সি ফুটওয়্যার এখন এক ছাদের তলায়। আমাদের পছন্দ, আমারও পছন্দ। মা গঙ্গা এন্টারপ্রাইজ, মোহনবাটি, রায়গঞ্জ। ফিরে এলাম বিরতির পর। এই যে কৃষি বিল নিয়ে দিল্লির একাংশ, উত্তরপ্রদেশের একাংশ জ্বলছিল, আগুন জ্বলছিল,
মানে মানুষের ক্ষোভ এত তীব্রতর ছিল, দিনের পর দিন ঠান্ডায় বৃষ্টিতে সব কিছু উপেক্ষা করে কৃষকেরা রাস্তায় বসেছিল। সে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরেও ফেলা হলো। আপনারা দেখলেন উত্তরপ্রদেশের এক মন্ত্রীর ছেলে গাড়ি দিয়ে পিষে দিলেন কৃষকদের। এবং সরকার বিভিন্নভাবে চেষ্টা করলো, হেনস্থা করার চেষ্টা করলো, এই কৃষকদের আন্দোলনকে থামাতে পারেনি। শাহিনবাগকেও পারেনি। যদি না করোনা চলে আসতো সেই সময়, শাহিনবাগ আন্দোলনকেও কিন্তু রোখা যেত না। এই যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সরকারকে ঢোক গিলতে হচ্ছে। সিএএ মতুয়াদের নাগরিকত্ব দেব বললেন, প্রথমে লোকসভায় বললেন, তারপরে বিধানসভাতেও বললেন, কিন্তু লোকসভা নির্বাচন পার হয়ে গিয়ে আরেকটা লোকসভা আসতে চললো, বিধানসভা হয়ে গেল অনেক দিন, এখনও মতুয়াদের তারা নাগরিকত্ব দিতে পারলেন না। এই যে মিথ্যে কথা বলা, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট কেনা, বছরে 2 কোটি লোকের চাকরি দেব, 15 লক্ষ করে টাকা দেব, মতুয়াদের নাগরিকত্ব দেব, এই যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া, একটা জিনিস মনে রাখবেন, মিথ্যে দিয়ে সাময়িকভাবে মানুষকে ভুলিয়ে রাখা যায়, কিন্তু চিরদিনের জন্য মানুষকে ভুলিয়ে রাখা যায় না। নরেন্দ্র মোদী সরকারও তাই পাচ্ছেন না। আজকে এই গো বলয় থেকেই কিন্তু আগুনের স্ফুলিঙ্গ শুরু হয়েছিল। আজকে বিহার থেকে যে আগুনের স্ফুলিঙ্গ দেখা গিয়েছিল, আস্তে আস্তে ধীরে ধীরে সারা দেশে তা ছড়িয়ে পড়লো। বিশেষ করে গো বলয় আগুনটা প্রচুর, কারণ এই গো বলয়ের ছেলেমেয়েরা, অল্প শিক্ষিত ছেলেমেয়েরা, তারা বেশিরভাগ নির্ভরশীল কিন্তু সেনাবাহিনীর উপরে। তারা দীর্ঘদিন ধরে শারীরিক কসরত করে নিজেদেরকে তৈরি করেন, সেনাবাহিনীর উপযুক্ত করেন, আর তাদেরকেই দেওয়া হচ্ছে মাত্র 4 বছরের চাকরি। তারপরে পেনশন নেই, গ্র্যাচুইটি নেই, প্রভিডেন্ট ফান্ড নেই, এমনকি তিনি যে সেনায় চাকরি করেছেন তারও কোনো নামগন্ধ থাকবে না তার বায়োডাটা। তিনি বলতে পারবেন না যে তিনি সেনাবাহিনীতে চাকরি করেছেন। কি হবে এই ছেলে মেয়েদের 4 বছর পর? সত্যি সত্যি তারা গুন্ডা বদমাইশ হবেন? সত্যি সত্যি তারা বিভিন্ন কলকারখানায় দারোয়ানের কাজ করবেন? এই তো হবে। আর যারা 25% তারা মেন স্ট্রিমে চাকরি পাবেন, মূল সেনায় চাকরি পাবেন। 75% তো এইভাবেই থাকবে। এ নিয়ে সরকার কি ভাবছে আমরা বুঝতে পারছি না। কারণ সরকারের যিনি প্রধান, তিনি মায়ের পদসেবা করতে ব্যস্ত, তার ছবি তুলে ফেসবুক টুইটারে ভরিয়ে দিতে ব্যস্ত। এবং আমাদের মিডিয়াও আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, দেখুন কত মাতৃভক্ত। মাতৃভক্তের নমুনা তো আমরা দেখেছি। তিনি যখন মায়ের মা, তিনি বলেছেন, নিজেই বলেছেন, তার মা লোকের বাড়িতে বাসন মাজতেন। সেই মাকে যৌবন বয়সে ছেড়ে গিয়েছেন। সেই মাকে যৌবন বয়সে ছেড়ে গিয়ে তিনি সন্ন্যাস নিয়েছিলেন নাকি? সেই সন্ন্যাসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তো তিনি যৌবন বয়সে মাকে ছেড়ে গিয়েছেন। তিনি এমন ভালো পুত্র যে 2000 টাকার নোটের জন্য মাকে ব্যাংকের লাইনে দান করিয়েছেন। একটা অশীতিপর বৃদ্ধা, 95-97 বছর বয়স সেই মহিলার, তাকে পাঠিয়ে দিয়েছেন ব্যাংকে। আপনার বাড়িতে যদি 60 বছরের বৃদ্ধাও থাকেন মা, আপনি কি পারবেন আপনার মাকে ব্যাংকে পাঠাতে? আপনি তো নিজে যাবেন মায়ের হয়ে। এমন নালায়ক ছেলে যে মাকে ব্যাংকে পাঠাচ্ছে ছবি তোলাতে, মায়ের পা ধুয়ে দিচ্ছে ছবি তোলাতে। আর এই মায়ের পা যদি আপনি যৌবন বয়সে ধোয়াতেন, তাহলে মাকে তো আর বাসন মাজতে হতো না। এমন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। আর এতেই কিন্তু মশগুল আমাদের গো বলায়, কারণ তিনি হিন্দুত্বের প্রতীক। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মুমকিন হ্যায় 100 টাকা পেট্রোল, মুমকিন হ্যায় গ্যাসের দাম 1000 টাকা, মুমকিন হ্যায় রেল বিক্রি, মুমকিন হ্যায় ব্যাংক বিক্রি, মুমকিন হ্যায় সেনাদেরকে ভাড়াটে সেনা তৈরি করা। 6 মাসের ট্রেনিং নিয়ে যারা যুদ্ধক্ষেত্রে যাবেন, তারা কি যুদ্ধ করতে পারবেন? 6 মাসের ট্রেনিংয়ে কি একটা লোককে সৈনিক হিসাবে তৈরি করা যায়? পৃথিবীর কোনো দেশে হয়? আমাদের দেশে সম্ভব। কারণ আমাদের দেশে সরকারের মাইনে দেওয়ার পয়সা নেই, পেনশন দেওয়ার পয়সা নেই, তাই সেনাদেরকে এভাবে করা হচ্ছে। রেশন পাবেন না সেনারা। 4 বছর রিটায়ারমেন্টের পর চিকিৎসা ক্ষেত্রে কোনো সুবিধে পাবেন না। তিনি যে সেনায় ছিলেন, কোনো কালে 4 বছরের জন্য নিজেকে দেশের জন্য নিবেদন করেছেন, তার নামগন্ধ থাকবে না তার বায়োডাটায়। ছেলে খেলা হচ্ছে মোদিজি, আপনি ছেলে খেলা করছেন। আর মিডিয়ার কথাও বলি, দেশের তামাম মিডিয়া 2-1টি ছাড়া, তারা লেগে গিয়েছে অগ্নিপথ স্কিম কত ভালো, কত উপকারী এসব বোঝাতে। মানুষ কি এতই বোকা যা আপনারা বোঝাবেন তাই বারবার বুঝে যাবে? আপনারা বলবেন 2000 টাকার নোটে চিপ ছিল, মানুষ বুঝে যাবে, বিশ্বাস করবে আপনাদেরকে? আপনারা বলবেন অমুক মসজিদের তলায় শিবলিঙ্গ আছে, মানুষ বিশ্বাস করবে? এই আপনারাও কিন্তু মোদিজির মতন অবিশ্বাসী হয়ে গেছেন মানুষের কাছে। যে মোদিজি বারবার মিথ্যে কথা বলতে বলতে মানুষের কাছে অবিশ্বাসী প্রধানমন্ত্রী হয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যেবাদী প্রধানমন্ত্রী বলে তার তকমা লেগে গিয়েছে, ভারতের মিডিয়াও কিন্তু
তাদের মান নাপতে নাপতে আজকে তলানিতে, একদম শেষের দিকে। কারণ আপনারা তাবেদারিতে ব্যস্ত, সঠিক খবর দেখাতে পারছেন না। আমরা কিছু এক্সক্লুসিভ ছবি তুলে এনেছিলাম বালিয়া থেকে, আমাদের প্রতিনিধি পাঠিয়েছেন আমাদের। সেই ছবিগুলো দেখিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের লিখে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ।